হ্যালো স্টুডেন্টস, আমার নাম জয়িতা দত্ত। আমি রাইস এডুকেশনের ইকোনমিক্সের টিচার। তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি ইকো জ্ঞান এই সেশনের আন্ডারে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের ডিসকাশন। তোমরা এই ধরনের বিভিন্ন ইকোনমিক্সের টপিকের ডিসকাশন শুনতে চাইলে নিয়মিত ফলো করো ইউটিউবের রাইস স্মার্ট বাংলা চ্যানেলটিকে। এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে এই চ্যানেলটার কথা শেয়ার করো। এই চ্যানেলটার সম্বন্ধে যাবতীয় আপডেট পেতে গেলে কোন পরীক্ষা কখন কি হচ্ছে প্রত্যেক সময়তে তোমরা এই চ্যানেলেতে নিয়মিত এটার ব্যাপারে নোটিফিকেশন পাবে, ছোট ছোট ভিডিও পাবে, ছোট ছোট রিমাইন্ডার পাবে। এই রিমাইন্ডারগুলোকে অ্যাভেল করতে গেলে তোমরা চ্যানেলের তলাতে বেল আইকনটা প্রত্যেকে ক্লিক করে দিও, তাহলে তোমরা নিয়মিত এই চ্যানেলটার সাথে জুড়ে থাকবে। আজকে আমাদের এই ইকোজ্ঞান সেশনটাতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা WBCS এর যে পরীক্ষা হয় প্রিলিমিনারি এবং মেন্স, সেটার জন্য তো গুরুত্বপূর্ণ বটেই। স্টাফ সিলেকশন কমিশনস রিসেন্ট টাইমে যে ধরনের কোয়েশ্চেন্স করছে সেখানেতে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স ছাড়াও ইন্ডিয়ান ইকোনমির নানান কন্টেম্পোরারি এবং অ্যাওয়ারনেস রিলেটেড জায়গা থেকে প্রশ্ন আসছে। সেই জায়গাগুলোকে মাথায় রেখে আজকের টপিকটা আমরা চুজ করেছি এবং আজকে আমরা যে টপিকটা মেনলি আলোচনা করব সেটা হলো ইন্ডিয়ান এগ্রিকালচার। ইন্ডিয়ান এগ্রিকালচারের মধ্যে আমরা মেনলি যে টপিকগুলো দেখে নেব, দেখতে পাচ্ছ সিগনিফিকেন্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার আমাদের ইকোনমিতে কতটা গুরুত্বপূর্ণ, এগ্রিকালচার অ্যাজ এ সেক্টর ইন্ডিয়াতে কীভাবে কন্ট্রিবিউট করে সেটা। আর একটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, অর্থাৎ ভারতবর্ষের কৃষি ব্যবস্থার মধ্যে মূল কোন উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা নানান ধরনের প্রশ্ন আসতে দেখি এবং ইম্পর্টেন্স বা কন্ট্রিবিউশন এই জায়গাগুলো থেকেও আমরা নানান রকম কোয়েশ্চেন আসতে দেখি। এরপরে আমরা দেখে নেব কতগুলো ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এই সেক্টর থেকে কীরকম আসে সেইগুলো। তো এই এগ্রিকালচারের বিষয় সম্পর্কে প্রথমে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা দেখতে পাচ্ছ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, এবং এটার আন্ডারেতে দেখো দেওয়া রয়েছে এগ্রিকালচারাল ইনফ্লুয়েন্স অন ন্যাশনাল ইনকাম, অর্থাৎ এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমিতে ন্যাশনাল ইনকামে কীরকমভাবে কন্ট্রিবিউট করে। আমরা সবাই জানি যে এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। এই যে গুরুত্বটা এটা আমরা মূলত দুটো দিক থেকে আইডেন্টিফাই করে থাকি। একটা সেক্টর আমাদের দেশের ন্যাশনাল ইনকামে কতটা কন্ট্রিবিউট করে, দুই একটা সেক্টর আমাদের দেশের এমপ্লয়মেন্ট জেনারেশনে কতটা কন্ট্রিবিউট করে। এই দুটো দিকেই আমরা দেখতে পাই এগ্রিকালচার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা যদি স্বাধীনতার পরে প্রথম দুটো ডিকেডের দিকে তাকাই তাহলে দেখতে পাওয়া যায় যে ওভারঅল এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি আমাদের দেশের ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে মোর দ্যান 50% ছিল। মোর দ্যান 50% বেশি ন্যাশনাল ইনকাম আমরা এই একটা সেক্টর থেকে ডিরাইভ করেছি। তারপরে দেশ যত ডেভেলপড হয়েছে, দেশে যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, মেকানাইজেশন হয়েছে, এগ্রিকালচারের অ্যাবসলিউট প্রোডাক্টিভিটি বাড়লেও আমরা দেখতে পাই ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউশন ওয়াইজ এগ্রিকালচারের নাম্বারটা আস্তে আস্তে ডিক্রিজ করছে। সেই জন্য দেখো এখানে মেনশন করা রয়েছে দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ডিউরিং ফার্স্ট 2 ডিকেডস, অর্থাৎ প্রথম দুটো দশকেতে আমাদের দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন 48 to 60%-এর মধ্যে লাই করতো। যে কথাটা আমরা মেনশন করলাম যে প্রায় 50%-এর বেশি কন্ট্রিবিউশন আমরা প্রথম দুটো ডেকেডে এগ্রিকালচার থেকে হতে দেখেছি। অন দ্য আদার হ্যান্ড 2000-2001-এতে আমরা দেখতে পাচ্ছি সেই কন্ট্রিবিউশনটা ইভেনচুয়ালি কমে 26%-এ এসে গেছে। আমরা যদি রিসেন্ট ডেটা দেখি তাহলে দেখতে পাওয়া যাবে 2021 and 22 ইকোনমিক সার্ভে ডেটা বলছে যে আমাদের দেশে প্রাইমারি সেক্টর অ্যারাউন্ড 18.2% মতো কন্ট্রিবিউট করছে ন্যাশনাল ইনকামে। তো সেই জায়গা থেকে বুঝতে পারা যায় যে এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যদিও পার্সেন্টেজ ওয়াইজ কন্ট্রিবিউশন যদি আমরা দেখি, পার্সেন্টেজ ওয়াইজ কন্ট্রিবিউশনটা ইভেনচুয়ালি আমরা একটা ডিক্লাইনিং ট্রেন্ডের মধ্যে দেখতে পাই। নেক্সট এবার আমরা এখানে যেটা দেখতে পাবো
সেটা হলো দেখতে পাচ্ছ এগ্রিকালচার প্লেজ আ ভাইটাল রোল ইন জেনারেটিং এমপ্লয়মেন্ট। আগেই আমি বললাম যে ন্যাশনাল ইনকামের সাথে সাথে আর একটা জায়গা রয়েছে যেখানে এগ্রিকালচার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সেখানে দেখো এখানে বলছে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য ওয়ার্কিং পপুলেশন, দেখতে পাচ্ছ 2/3 অফ দ্য ওয়ার্কিং পপুলেশন আর্ন দেয়ার লিভিং থ্রু এগ্রিকালচারাল ওয়ার্ক, মানে আমাদের দেশের প্রায় 2/3 পপুলেশন এগ্রিকালচারের সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড। এবং সেই জন্যই বলছে যে অন্যান্য সেক্টর মানে আমরা সেকেন্ডারি সেক্টরেতে বা টারশারি সেক্টরেতে সেই লেভেলের এমপ্লয়মেন্ট জেনারেশন দেখতে পাই না বলেই এগ্রিকালচারাল সেক্টরেতে এনগেজমেন্ট এত বেশি। এটা হওয়ার মূলত আমরা দুটো কারণ দেখতে পাই। এক, আমাদের দেশে সেকেন্ডারি সেক্টর বা বলতে পারো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটা সাফিসিয়েন্টলি গ্রো করে না, ল্যাক অফ বলতে পারো ক্যাপিটাল, ল্যাক অফ স্কিল, এই সমস্ত কারণের জন্য। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি সার্ভিস সেক্টরের কথা বলি বা টারশারি সেক্টরের কথা বলি, বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই সেক্টরগুলোতে অতিরিক্ত মাত্রায় অটোমেশন অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, নতুন ধরনের মেশিন এগুলো ব্যবহার হওয়ার ফলে হিউম্যান এমপ্লয়মেন্টের স্কোপটা কমে যায়। ফলত এমপ্লয়মেন্টের একটা বড় অংশকে আমরা দেখি কৃষিমুখী বা প্রাইমারি সেক্টরের দিকে ঝুঁকে পড়তে। ফলত এই এগ্রিকালচারাল সেক্টর ইন্ডিয়ান এমপ্লয়মেন্টে একটা বড় কন্ট্রিবিউশন রাখে। রিসেন্ট ডেটা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাওয়া যাবে প্রায় টোটাল লেবার ফোর্সের 46.1% আর এমপ্লয়েড ইনটু দ্য এগ্রিকালচারাল সেক্টর। তার মানে বুঝতেই পারছো এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমির জন্য একটা ব্যাকবোনের রোল প্লে করছে। পুরো অর্থনীতির মেরুদণ্ডটা হচ্ছে কৃষি। সেই কারণটার জন্যই কৃষি ইন্ডিয়ান ইকোনমির জন্য ইম্পর্টেন্ট। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে ইন্ডিয়ান এগ্রিকালচার কিভাবে আমাদের দেশে ক্যাপিটাল ফরমেশনে সাহায্য করে। ক্যাপিটাল ফরমেশন বলতে সহজ ভাষাতে যদি আমরা বলি তাহলে সেটা হলো সম্পত্তি উৎপাদন। এগ্রিকালচারাল সেক্টর থেকে যে ইনকাম জেনারেট করে আমরা দেখতে পাই যে সেই ইনকাম কৃষকদের মধ্যে প্রবণতা আছে তাদের পরবর্তী সম্পত্তি তৈরিতে ব্যবহার করার। যেমন কোনো একটা বছরেতে ধরা যাক বৃষ্টি ভালো হলো, চাষবাস ভালো হলো, চাষিদের হাতে একটু রোজগার এলো। স্বাভাবিক নিয়মেই দেখা যাবে যে তারা হয়তো সেই রোজগারের টাকা দিয়েই কেউ হয়তো ভাবছে বাড়িটাকে আমি একতলা থেকে দুতলা বানাবো, কেউ হয়তো ভাবছে একটা নতুন ট্রাক্টর কিনবো, কেউ হয়তো ভাবছে কমিউনিকেশনের জন্য একটা ভালো বাইক কিনবো, কিংবা ভাবছে ছেলেকে হায়ার স্টাডিজের জন্য পাঠাবো। এই জায়গাতে খেয়াল করে দেখো কেউ যখন বাড়িটাকে একতলা থেকে দুতলা বানাচ্ছে একটা নতুন সম্পত্তি তৈরি হচ্ছে, কেউ যখন একটা ট্রাক্টর কিনছে তার একটা নতুন সম্পত্তি তৈরি হচ্ছে, সে যখন ছেলেকে পড়ানোর জন্য হায়ার স্টাডিজের জন্য পাঠাচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন হচ্ছে অটোমেটিক্যালি। তার মানে এই এগ্রিকালচারাল ইনকাম কিন্তু হিউজ অ্যামাউন্টে আমাদের দেশে ক্যাপিটাল ফরমেশনে সাহায্য করে। সেই কারণটার জন্য এখানে দেখো দেওয়া রয়েছে এগ্রিকালচার হ্যাপেন্স to be the largest industry in developing country like India and must play an important role in pushing up the rate of capital formation. আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্যাপিটাল ফরমেশন বলতে আমরা এখানে কি বলতে চাইছি। এখানে যদি তোমরা এই গ্রাফটার দিকে তাকালে ইন জেনারেল দেখতে পাওয়া যাবে দেখো ওভার দ্য টাইম আমাদের দেশে এগ্রিকালচারাল সেক্টর থেকে ক্যাপিটাল ফরমেশনের একটা ইনক্রিজিং ট্রেন্ড জেনারেট করছে। ইনকাম যত বাড়ছে এগ্রিকালচারাল সেক্টরের ইনকামকে আমরা তত ফার্দার ক্যাপিটাল ফরমেশনের জন্য ইউজ করতে পাচ্ছি। এখানকার এই গ্রাফটার দিকে তাকালে সেটা সম্বন্ধে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে থাকি। নেক্সট এবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো সাপ্লাই অফ র মেটেরিয়াল টু দ্য অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। তার মানে কি, মানে কৃষি এটা একটা খুব প্রিমিটিভ অ্যাক্টিভিটি, এটার মাধ্যমে আমরা প্রকৃতির সাহায্য নিয়ে কৃষিজাত দ্রব্য উৎপাদন করি। কিন্তু একটা দেশ যখন উন্নত হবার কথা ভাবে সেই দেশটা কিন্তু কৃষির ওপরেই আটকে থাকে না বা থমকে থাকে না, সেই দেশটা উন্নয়নের জন্য শিল্পের হাত ধরতে চায়। এই শিল্পের হাত ধরতে গেলে ভারতবর্ষের মতো কৃষিভিত্তিক দেশকে কৃষিজাত দ্রব্যকেই কাঁচামাল বা র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে হয়। ফলত এই র মেটেরিয়াল সেটা আমরা কৃষি থেকে পাই, তার উপরে ভিত্তি করে আমরা নানান ইন্ডাস্ট্রিয়াল
ডেভেলপমেন্টের দিকগুলোকে উন্মোচন করি। সেই কারণটার জন্য এখানে দেখতে পাবে এই যে কটন টেক্সটাইল বা জুট বা ধরো যাক সুগার, এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো, মূলত আমরা এক্ষেত্রে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তাহলে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এগ্রিকালচারাল প্রোডাক্ট কিন্তু এগ্রিকালচারাল সেক্টর র মেটেরিয়ালের একটা কন্টিনিউয়াস সাপ্লাই সোর্স হিসেবে কাজ করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছ, সেই জন্য বলা রয়েছে যে দিজ ইন্ডাস্ট্রিজ আর এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচারাল সেক্টর। কৃষিভিত্তিক দেশ হিসেবে ভারতবর্ষ যখন শিল্পায়নের স্বপ্ন দেখে, তখন অনেক অর্থনীতিবিদ বলে ভারতবর্ষের মতো দেশে এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় সম্ভাবনা লুকিয়ে রয়েছে। বর্তমানে ভারতবর্ষ গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি, ফোর্থ লার্জেস্ট ইন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এবং এই জায়গাতে অনেকেই ক্লেম করে আগামী ভবিষ্যতেতে ভারতবর্ষ টপ 3 কান্ট্রির মধ্যে চলে আসবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে র মেটেরিয়ালের সাপ্লাইয়ের জন্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রিতে এগ্রিকালচারের একটা বড় অবদান রয়েছে। নেক্সট এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই এগ্রিকালচারাল সেক্টর আমাদের দেশের ট্রেডে কিভাবে কন্ট্রিবিউট করে। অবশ্যই করে আমরা বুঝতে পারি যে আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ, কিন্তু যদি আমরা আন্তর্জাতিক বাণিজ্যে ভালো পারফর্ম করতে চাই, তাহলে যে কোনো দেশকেই কি করতে হবে না, এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি এটাকে বাড়াতে হবে এবং আমাদের বৈদেশিক দ্রব্যের ওপরে নির্ভরশীলতা এটাকে কমাতে হবে। তো এই জায়গাতে আমরা যদি এক্সপোর্টটাকে ইনক্রিজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে কৃষিভিত্তিক দেশ হিসেবে আমাদের কৃষিজাত দ্রব্যকেই এক্সপোর্ট করার কথা ভাবতে হবে, এবং এই এক্সপোর্ট করার মাধ্যমে জানবে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার যে আয়, ফরেন রিজার্ভের যে আয়, সেইটা কিন্তু বাড়বে। তো এই ফরেন রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করে তোলার জন্য কৃষিজাত দ্রব্যের এক্সপোর্টকে প্রমোট করা দরকার। আমাদের দেশে বেশ কিছু কৃষিজাত দ্রব্য রয়েছে যেগুলো গোটা পৃথিবীর আন্তর্জাতিক বাজারে একটা বিশাল বড় চাহিদা তৈরি করে তুলতে পেরেছে। যেমন এখানে দেখতে পাচ্ছ টি, এছাড়া বলতে পারো বাসমতি রাইস, এছাড়া বলতে পারো স্পাইসেস। এই ধরনের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমরা নিয়মিত বিদেশের বাজারে এক্সপোর্ট করে থাকি এবং সেখান থেকে একটা বিপুল বৈদেশিক মুদ্রার আয় সম্ভব হয়। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে এগ্রিকালচার কিন্তু ফরেন কারেন্সি আর্নিংয়েতেও একটা বড় কন্ট্রিবিউশন রাখছে। তো সেইটা আমাদের এখানে বুঝতে হবে। এছাড়া এখানে দেখো দেওয়া রয়েছে গ্রেটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যে দেশ যেটা ভালো পারে কম্পিটিশনে জানবে, সে দেশটা সবসময় সেই বিষয়তে এগিয়ে থাকবে। আজকে যদি আমরা একটা কৃষিভিত্তিক দেশ হই, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রতে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে তুলনা করা হলে কৃষিভিত্তিক দেশেতে কৃষির উৎপাদনে, কৃষির পারফরমেন্সে ভারতবর্ষ সবসময় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। অন্যদিকে অন্যান্য দেশগুলো, যে সমস্ত দেশে হয়তো মাইনিং প্রোডাক্ট ভালো পাওয়া যায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভালো হয়, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বেশি, সেই সমস্ত দেশগুলো আন্তর্জাতিক বাজারে কিন্তু ওই ধরনের প্রোডাক্টে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায়। তো ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ হিসেবে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল কমোডিটি এক্সপোর্ট করে বলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষ একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগ্রিকালচারাল প্রোডাক্টে গেইন করছে। তো সেটার কথা আমরা সেই জন্য এখানে মেনশন করলাম। নেক্সট এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচারের মেন ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স। ইন্ডিয়ান এগ্রিকালচারের মেন বৈশিষ্ট্যগুলো কি কি? এই প্রসঙ্গে তোমাদের বলি, জওহরলাল নেহরুর একটা খুব বিখ্যাত কথা আছে। জওহরলাল নেহরু একবার বলেছিলেন যে এভরিথিং এলস ক্যান ওয়েট বাট নট এগ্রিকালচার। ভারতবর্ষ যেহেতু একটা কৃষিভিত্তিক দেশ, সেই জন্য কৃষির উন্নয়নটা ভারতবর্ষে কোনোভাবেই থামিয়ে রাখা সম্ভব নয়। অন্য সেক্টরের উন্নয়নকে আমরা কয়েক বছর পিছনে বা পরে গুরুত্ব দিলেও কৃষির উন্নয়নকে কোনোভাবেই প্রায়োরিটি লিস্টের নিচের দিকে রাখা সম্ভব নয়। এ কথা জওহরলাল নেহরু, যিনি কিনা ভারতবর্ষের শিল্পায়নের জন্য মূলত পরিচিত, তার মুখ থেকেই শুনতে পাওয়া যায়। তো সেই কারণটার জন্য ভারতবর্ষের কৃষির মূল বৈশিষ্ট্যগুলো কি কি, কেন ভারতবর্ষে কৃষি এতটা গুরুত্বপূর্ণ, সেটা একটুখানি দেখে নেওয়ার দরকার আছে।
প্রথমে দেখো এখানে দেওয়া রয়েছে সোর্স অফ লাইভলিহুড। ভারতবর্ষে কৃষির এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ আইডিয়া, যেখানেতে বলা হয় যে ভারতবর্ষের মানুষদের জীবনযাত্রা নির্বাহের জন্য মূল সোর্স বা মূল দিক যেটা সেটা হলো কৃষি। এই কৃষিক্ষেত্রই দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনকামে অ্যারাউন্ড 25% পর্যন্ত কন্ট্রিবিউট করছে। এরপরে দেখো দেওয়া রয়েছে ডিপেন্ডেন্স অন মনসুন। এটা তোমরা অনেক সময়তে বইয়েতে বা বিভিন্ন জায়গাতে পাবে অ্যাজ নেচারস আনসার্টেনিটি। এই যে নেচারস আনসার্টেনিটি, এটা অ্যাকচুয়ালি মনসুনের ভালনারেবিলিটি বা গ্যাম্বলিংটাকে ডিফাইন করে, যে কোন বছর বৃষ্টি বেশি হবে, কোন বছর বৃষ্টি কম হবে, এটা আমরা জানি না। ফলত এই বৃষ্টির পরিমাণের ওপর ভারতবর্ষের কৃষিক্ষেত্রের উন্নয়ন কিন্তু অনেকটাই দাঁড়িয়ে আছে। উদাহরণ হিসেবে বললে বুঝতে পারবে, বিগত খারিফ সিজনেতে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা অ্যাভারেজ মনসুন রেইনফলের থেকে প্রায় 36% কম। এই রেইন ডেফিসিয়েন্সির জন্য আমরা বহু জায়গাতে খরাও দেখতে পেয়েছি, ড্রট টেন্ডেন্সিও আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনসুনের ওপরে ডিপেন্ডেন্সি আমাদের দেশের পুরো কৃষি ব্যবস্থাটাকে পরিচালিত করে। যে বছরে বৃষ্টি ভালো হচ্ছে সে বছরে চাষবাস ভালো হয়, যে বছরে বৃষ্টি কম হচ্ছে সে বছরে চাষবাসও কম হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো এখানে বলে দেওয়া রয়েছে এগ্রিকালচার ইন ইন্ডিয়া মেনলি ডিপেন্ডস অন মনসুন। প্রোডাকশন উইল বি মোর যখন মনসুন ইজ গুড, রাইট? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছে যে ভারতবর্ষে মনসুনের একটা ইম্পর্টেন্স সবসময় আমাদের কনসিডার করতে হবে। নেক্সট এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে লেবার ইন্টেন্সিভ কাল্টিভেশন। ইয়েস, আমাদের মতো দেশেতে যেহেতু আমরা এগ্রিকালচারাল সেক্টরকে হাইলি কমার্শিয়ালাইজ করতে পারিনি, নতুন ধরনের টেকনোলজিকে খুব বেশি অ্যাডপ্ট করতে পারিনি, কৃষিকার্যের অধিকাংশটাই আমরা দেখতে পাই হিউম্যান লেবারের ইন্টারফারেন্সের মাধ্যমেই হয়ে থাকে। এবং এই ইন্টারফারেন্সের জন্যই বলতে পারো কৃষিক্ষেত্রের সেই ক্ষমতাটা রয়েছে যে বিপুল সংখ্যক লোককে চাকরি বা এমপ্লয়মেন্টের সুযোগ দেবে। তো এই লেবার ইন্টেন্সিভ নেচারটা কিন্তু আমরা ইন্ডিয়ান এগ্রিকালচারের মধ্যে দেখতে পাই। অবশ্যই করে বুঝতে পারো এই লেবার ইন্টেন্সিভ নেচারটা হওয়ার আর একটা অন্যতম কারণ হলো ভারতবর্ষের হিউজ রুরাল পপুলেশন। তো এই আমাদের দেশের টোটাল পপুলেশনের প্রায় 80% রুরাল পপুলেশন। সেই জায়গা থেকে এই লেবার সাপ্লাইটা যেহেতু আমরা এগ্রিকালচারাল সেক্টরেতে পাই, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা হিউম্যান হ্যান্ড ব্যবহার করেই করতে চাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে পার হেড ল্যান্ড হোল্ডিং যেটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। অলরাইট, তো সেই লেবার ইন্টেন্সিভ কাল্টিভেশনের পরে আমরা নেক্সট ফিচার যেটা দেখতে পাই সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্ট কেন? তার কারণ ওই যে বললাম একটু আগেই, সেকেন্ডারি সেক্টরেতে যেহেতু স্কিল্ড লেবার পাওয়া যাচ্ছে না, টারশিয়ারি সেক্টরেতে অটোমেশন যেহেতু হচ্ছে, সেই জন্য আমরা বহু সময়তে দেখতে পাই যে একটা ছেলে বা মেয়ে সে একটা সাফিসিয়েন্ট লেভেলের এডুকেশন আর্ন করার পরেও অন্য ক্ষেত্রে যেহেতু কাজের সুযোগ পাচ্ছে না, তারা এক প্রকার বাধ্য হচ্ছে নিজেদেরকে এগ্রিকালচারের মতো সেক্টরেতে এনগেজ করতে। এই যে এগ্রিকালচারের মতো সেক্টরটাতে তারা নিজেদেরকে এনগেজ করছে, এর ফলে হতে পারে কারোর কোয়ালিফিকেশন এইচএস, কারোর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তারপরেও সে যদি নিজেকে এগ্রিকালচারাল সেক্টরেতে এনগেজ করে, সেখানে তার এলিজিবিলিটি বা তার স্কিলের ফুল ইউটিলাইজেশন হচ্ছে না। সে চাকরি হয়তো পাচ্ছে, কাজের সুযোগ হয়তো পাচ্ছে, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে হয়তো অংশগ্রহণ করছে, কিন্তু তার যেহেতু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা স্কিলের ফুল ইউটিলাইজেশন হলো না, সেই জন্য এখানেতে আমরা আন্ডার এমপ্লয়মেন্ট দেখতে পাবো। অলরাইট, নেক্সট এর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল সাইজ অফ হোল্ডিং। হ্যাঁ, আমাদের দেশেতে বহু সময়তে দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন কারণেতে জমির সাইজ ছোট হয়ে গেছে। এটার আমরা অন্যতম কারণ হিসেবে ঘটনার মধ্যে ল্যান্ড রিফর্মের মতো ঘটনাকে কনসিডার করতে পারি। প্যারালালি আমাদের দেশে ইনহেরিটেন্স, হিন্দু ল অফ ইনহেরিটেন্সের জন্য অনেক সময়তে আমরা দেখেছি যে একজনের বাড়িতে হয়তো একজনের কাছে 10 বিঘা জমি রয়েছে, তার 2 সন্তান, তারা জমিটাকে দুভাগে ভাগ করে 5 বিঘা করে ফেললো। তাদের যদি নেক্সট জেনারেশন আরও 2 সন্তান থাকে, জমি আরও ভাগ হয়ে গিয়ে 2.5 বিঘা হয়ে যাবে। এই ইনহেরিটেন্স লয়ের জন্য আমরা দেখতে পাই জমির সাইজগুলো ছোট হয়ে যায়। অটোমেটিক্যালি জমির সাইজ ছোট হয়ে যাচ্ছে মানে হোল্ডিংয়ের সাইজ ছোট হতে থাকবে। এবং এই কারণের জন্যই মনে রাখবে যে আমাদের দেশে, ভারতবর্ষের মতো দেশে, মার্জিনাল এবং স্মল হোল্ডিং
সবথেকে বেশি, এবং এই হোল্ডিংগুলো যাদের হাতে রয়েছে তাদেরকে আমরা বলি মার্জিনাল এবং স্মল ফার্মার। এই মার্জিনাল এবং স্মল ফার্মারের সংখ্যাটাও স্বাভাবিকভাবে সেই জন্য আমাদের দেশেতে সবথেকে বেশি। নেক্সট এর পরে দেখো দেওয়া রয়েছে ট্র্যাডিশনাল মেথড অফ প্রোডাকশন। হ্যাঁ, যেহেতু আমাদের দেশে এখনও এগ্রিকালচার একটা লেবার ইন্টেন্সিভ মেথডে হয়, আমরা এখনও দেখতে পাই চাষবাসের মধ্যে নতুন টেকনোলজির ব্যবহার কম। এখনও দেখতে পাওয়া যায় বহু সময়তে মানে নাঙল টানার জন্য যদি আমরা মানে বলদ বা এই ধরনের অ্যানিমালকে যদি সাপ্লাই না করতে পারি, মানুষই তার হিউম্যান এফর্ট দিয়ে নাঙলটা টেনে নিয়ে যায়। তো এই জায়গাতে আমরা এই ট্র্যাডিশনাল মেথড কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচারে দেখতে পাই। যেহেতু ক্যাপিটালিস্টিক ফার্মার বা লার্জ ফার্মার বা বলতে পারো রিচ ফার্মার ইন্ডিয়ান এগ্রিকালচারে ডমিনেন্ট নয়, একেবারেই যে ভারতবর্ষের কোনো অংশে নেই এরকমটা নয়, কিন্তু ভারতবর্ষের একটা বড় অংশতে আমরা স্মল এবং মার্জিনাল ফার্মার দেখতে পাই, কম্পারেটিভলি পুয়ারার ফার্মার দেখতে পাই। সেই কারণটার জন্যই ট্র্যাডিশনাল মেথড অফ প্রোডাকশন এক্ষেত্রে ফলো হয়। নেক্সট এখানে আমরা যে ফিচারটা দেখতে পাচ্ছি, দেখো লো এগ্রিকালচারাল প্রোডাকশন। এটা ঘটনা যে ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ হলেও প্রোডাক্টিভিটির রেসপেক্টে কিন্তু খুব বেশি উৎপাদন আমরা করতে পারি না। তো সেই কারণটার জন্য দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে ইন্ডিয়া প্রডিউসেস 27 কুইন্টালস হুইট পার হেক্টর। তার মানে হেক্টর পিছু জমির উৎপাদনশীলতাটা যথেষ্ট কম। এটার একটা কম্প্যারিজন দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যেখানে দেখো আমরা বলছি ফ্রান্সে এই কম্প্যারিজনটা করলে দেখতে পাওয়া যায় তাদের হেক্টর পিছু প্রোডাক্টিভিটি 71.2 কুইন্টালস। ব্রিটেনেতে যদি আমরা দেখি দ্যাট ইজ অ্যারাউন্ড 80 কুইন্টালস। সেখানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি প্রোডাকশনটা প্রায় বলতে পারো 1/3। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লো প্রোডাক্টিভিটি ইন্ডিয়ান এগ্রিকালচারের একটা খুব বেসিক ফিচার হিসেবে দেখতে পাওয়া যায়। নেক্সট এবার আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে ডমিনেন্স অফ ফুড ক্রপ। তার মানে আমাদের দেশেতে যেহেতু এটা মনে রাখবে, আমাদের দেশেতে যেহেতু আমরা সাবসিস্টেন্স ফার্মিং হতে দেখি। সাবসিস্টেন্স ফার্মিং মানে বহু ফার্মার রয়েছে চাষবাসটা মূলত বেঁচে থাকার জন্য করে। এই চাষবাসটা করার পরে তাদের জীবনযাত্রা নির্বাহ করার জন্য যে পরিমাণ খাদ্যশস্য দরকার সেটাকে মজুত করার পরে অতিরিক্ত ফসলটাকে তারা বিক্রি করতে যায়। এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকেরই চাষি হিসেবে প্রাথমিক মানে উদ্দেশ্যটা থাকে নিজের পরিবারের খাদ্য সুরক্ষাটাকে আগে সুনিশ্চিত করা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুড ক্রপ প্রডিউস করার একটা প্রবণতা সমস্ত ফার্মার কমিউনিটির মধ্যেই আমরা দেখতে পাই, এবং সেই জায়গা থেকেই অটোমেটিক্যালি এই ফুড ক্রপের ডমিনেশনস দেখতে পাওয়া যায়। এবং এই প্রসঙ্গে বললে বুঝতে পারবে ইন্ডিয়াতে সবথেকে বেশি নন ফুড গ্রেন প্রডিউস হয় যে ক্রপটার, সেটা হলো কটন। সবথেকে বেশি জমি আমরা ব্যবহার করি নন ফুড গ্রেনের জন্য কটনের প্রোডাকশনে। তো এইগুলো গেল আমাদের ওভারঅল সমস্ত মেন ফিচারগুলো। আশা করি এই ফিচার্সগুলো তোমরা বুঝতে পেরেছো এবং ইন্ডিয়ান এগ্রিকালচার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া বা ধারণা করতে পেরেছো। এবার আমরা এই এগ্রিকালচারের ওপর থেকে কিছু বেসিক এবং স্ট্যান্ডার্ড কয়েকটা কোয়েশ্চেন্স দেখে নেব, এবং দেখে নিলে তোমাদের এই জায়গা থেকে কীরকম প্রশ্ন হতে পারে সেটার সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিই কোয়েশ্চেনগুলো এই জায়গা থেকে কীরকম আসে। দেখতে পাচ্ছ এখানে মূলত দুটো কোয়েশ্চেন দিয়ে দেওয়া রয়েছে প্রথম স্লাইডে। প্রথম কোয়েশ্চেন রয়েছে হুইচ সেক্টর ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম লেবার ফোর্স ইজ এমপ্লয়েড, অর্থাৎ ইন্ডিয়াতে কোন সেক্টরে সবথেকে বেশি লেবার এমপ্লয়েড। আশা করি একটু আগে আমরা যে আলোচনাটা করলাম সেখান থেকে বুঝতে পেরেছিলাম যে এগ্রিকালচারাল সেক্টর এমপ্লয়মেন্টেতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং স্বাভাবিকভাবেই সেই জন্য আমরা এগ্রিকালচারকে এখানে আনসার হিসেবে নিচ্ছি। সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, সেকেন্ড কোয়েশ্চেনেতে দেখো which type of farmers are dominant in Indian economy। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ইন্ডিয়াতে ক্যাপিটালিস্ট ফার্মার, মার্জিনাল ফার্মার, স্মল ফার্মার, মিডিয়াম এবং সেমি মিডিয়াম ফার্মার রয়েছে, কিন্তু কোন ধরনের ফার্মারের ডমিনেশনস বা সংখ্যাটা বেশি। এখানে চারটে অপশনস দেওয়া রয়েছে। এই কোয়েশ্চেন্স তোমরা WBCS মেনেতে দেখতে পাবে, এরকম কোয়েশ্চেন্স অলরেডি এসেছে। এবং এখানে দেখো অপশন রয়েছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, মার্জিনাল অ্যান্ড মিডিয়াম ফার্মার, তারপরে রয়েছে লার্জ ক্যাপিটালিস্ট ফার্মার, তারপরে রয়েছে কর্পোরেট ফার্মার্স। এই জায়গাতে আমাদের দেশেতে আমরা একটু আগে আলোচনা করেছি ডিউ টু হিন্দু ল অফ ইনহেরিটেন্স অর দ্য ইস্যুজ লাইক ল্যান্ড রিফর্ম অর দ্য
ডিক্লাইনিং জয়েন্ট ফ্যামিলি, এরকম কিছু কারণের জন্য আমাদের দেশে ল্যান্ডস আর গেটিং ফ্র্যাগমেন্টেড। সো অটোমেটিক্যালি ল্যান্ড হোল্ডিং যে জমির যে সাইজ সেগুলো ছোট হচ্ছে, এবং ল্যান্ড হোল্ডার্স যারা তাদের মালিকানাভুক্ত জমির সাইজগুলো যেহেতু ছোট, স্বাভাবিকভাবেই স্মল এবং মার্জিনাল ফার্মারের ডমিনেশনসটা ইন্ডিয়ান এগ্রিকালচারাল ফার্মার কমিউনিটিতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেন্সগুলোতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে which of the following is not a feature of Indian agriculture, which of the following is not a feature of Indian agriculture। এখানে চারখানা অপশনস রয়েছে দেখতে পাচ্ছ, মাল্টিপল ক্রপিং, ভার্টিক্যাল ফার্মিং, লেস কাল্টিভেটেড ল্যান্ড অ্যান্ড ইনকাম ইনইকুয়ালিটি। এই চারটের মধ্যে মাল্টিপল ক্রপিং অবশ্যই করে ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। একই জমিতে তোমরা দেখতে পাবে বর্ষাকালে ধান চাষ হচ্ছে, শীতকালেতে সর্ষে চাষ হচ্ছে, আবার সেই জমিতেই দেখা যাবে গরমকালেতে শশা চাষ হচ্ছে। তার মানে একই জমিকে আমরা বিভিন্ন চাষের জন্য ব্যবহার করে থাকি। সো মাল্টিপল ক্রপিং ইজ আ ফিচার অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। নেক্সট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ভার্টিক্যাল ফার্মিং। ভার্টিক্যাল ফার্মিং মানে এখানেতে ল্যান্ড সাইজ বা ল্যান্ড অ্যামাউন্ট ভলিউম যখন কমে যায় তখন মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের ওপরেতে ল্যান্ডকে ইমপ্লান্ট করে সেখানে কাল্টিভেশনের চেষ্টা করা হয়। জাপান পৃথিবীর প্রথম দেশ যারা এই ভার্টিক্যাল ফার্মিং স্টার্ট করেছিল। ইন্ডিয়ান এগ্রিকালচারেতে আমরা এই ধরনের মেথড বা টেকনোলজি কখনো ব্যবহার হতে দেখিনি। সো ন্যাচারালি আমাদের এখানে অ্যাভেলেবল অপশনের মধ্যে ভার্টিক্যাল ফার্মিং ইজ নট আ ফিচার অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। নেক্সট পয়েন্টে দেখো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেটা হলো কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। অবশ্যই করে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ইকোনমিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট ডমিনেন্ট, যথেষ্ট ভাইব্রেন্ট, কিন্তু কন্ট্রিবিউশনের রেফারেন্সে এখানে চারটে অপশনস দেওয়া রয়েছে। দেখো বলছে কন্টিনিউয়াসলি কন্ট্রিবিউশনটা ইনক্রিজ করছে, কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে, ডিক্রিজিং ইন আ ফ্লাকচুয়েটিং ম্যানার, নট ডিটারমাইন্ড, অর্থাৎ আমরা সেইভাবে কিছু বলতে পারবো না। আমরা যদি ইন্ডিয়ান এগ্রিকালচারের কন্ট্রিবিউশনের দিকে তাকাই, আমরা একটু আগে আলোচনা করেছি ইন্ডিপেন্ডেন্সের পরেতে ইন্ডিয়ান এগ্রিকালচারের কন্ট্রিবিউশন ছিল 50%-এর কাছাকাছি। তারপরে আমরা 2000 সাল নাগাদ দেখতে পেয়েছি সেই কন্ট্রিবিউশন কমে হয়ে গেছে 28%-এর কাছাকাছি। রিসেন্ট টাইমে এই কন্ট্রিবিউশন কমে হয়ে গেছে প্রায় 18%-এর কাছাকাছি। সো এই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো যে ন্যাশনাল ইনকামে ওভারঅল কন্ট্রিবিউশনটা কিন্তু ডিক্লাইনিং। কিন্তু এটাকে আমরা বলতে পারবো না যে প্রত্যেক বছরেতেই এটা ডিক্লাইন করেছে। আমাদের দেশে যখন ন্যাশনাল ইনকামের রেফারেন্সে গ্রস ভ্যালু অ্যাডেড এই ফর্মের ওপর থেকে জিডিপির এগ্রিকালচারের কন্ট্রিবিউশনটাকে মেজার করা হয়েছে, তখন দেখা গেছে যে এগ্রিকালচারের কন্ট্রিবিউশনের মধ্যে একটা ফ্লাকচুয়েশনস আছে। সেই কারণটার জন্য ট্রেন্ড ওয়াইজ এটা ডিক্রিজিং হলেও আমাদের ফ্লাকচুয়েশনসটাকে কনসিডার করতে হবে। সেই জন্য এখানে অ্যাভেলেবল অপশনের মধ্যে আমরা আনসার নিয়ে নেব ডিক্রিজিং ইন ফ্লাকচুয়েটিং ম্যানার। নেক্সট এবং আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো এখানে সেই কোটেশনসটা দেওয়া রয়েছে, বলছে এভরিথিং ক্যান ওয়েট বাট নট এগ্রিকালচার, সেড বাই। এ কথাটা কে বলেছিলেন? আমরা একটু আগে আলোচনা করেছি এ কথাটা বলেছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি এই কথাটা জওহরলাল নেহেরু বললেও এই কথাটাকে পপুলারাইজ করেছিলেন ন্যাশনাল ফার্মার্স কমিশনের চেয়ারম্যান, সেই সময়কার চেয়ারম্যান MS স্বামীনাথন। সেই কারণটার জন্য কথাটা পপুলারাইজড বাই যদি বলে আমরা আনসার নেব MS স্বামীনাথন। কিন্তু এই কথাটা মেনশন বা কথাটা প্রথম ব্যবহার করেছিলেন বা বলেছিলেন কে বললে অবশ্যই করে সেক্ষেত্রে আমাদের আনসার হবে জওহরলাল নেহেরু। তো এই গেল আমাদের ওভারঅল আজকের ডিসকাশন। আশা করি এই টপিকটা তোমরা প্রত্যেকেই আলোচনাটা বুঝতে পেরেছো এবং এই টপিকগুলো থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে আমরা সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা এই টপিকগুলো ভালো করে এই রকমই টপিকগুলোকে যদি আস্তে আস্তে কভার করতে থাকো তাহলে দেখবে তোমাদের এক্সামিনেশনসের প্রিপারেশনটা আরও স্ট্রেনদেন হতে থাকবে। আজকের জন্য এতটাই রইল, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।